বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 22 বছরে প্রবেশ করছে এবং আজকের এই বিশেষ দিনে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই দেশের সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা একসময় কোটা সংস্কারের আন্দোলনের শিক্ষার্থীরা ছিল। সারা দেশেই এই আন্দোলন চলছে এবং এটি নিয়ে মোটামুটিভাবে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন, কারণ এই আন্দোলনটি 2018 সালে তারা একবার করেছিলেন এবং সফল হয়েছিলেন, তারপরে আদালতের মধ্যে জড়িয়ে পড়েছে এবং এখন আন্দোলন এক ধরনের সংঘর্ষের মধ্যে আছে। সরকারি দলের ছাত্র সংগঠন তারা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ এবং তাদের লাঠি পেঠা সহ নানাভাবে নানান অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে আন্দোলনকারীদের অধ্যত্বের জবাব ছাত্রলীগ দিতে পারে এবং সেটা তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী নিজেও প্রেস কনফারেন্সে তার অবস্থান পরিষ্কার করেছেন যে আদালতের সিদ্ধান্তের বাইরে তার কিছু করবার নেই, আন্দোলনকারীরা আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন। এর মধ্যে শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেটা মোটামুটিভাবে স্থিমিত বলা যেতে পারে, এক ধরনের সমঝোতার পথে আছে। চাকরিতে বয়সসীমা বৃদ্ধির জন্য এক ধরনের আন্দোলন ছিল, সেটাও খানিকটা চলমান বলা যেতে পারে। সামগ্রিকভাবে যে সামাজিক আন্দোলনগুলো যেগুলো চলছে এখন, আপনি কিভাবে দেখেন যখন মোটামুটিভাবে রাজনৈতিক আন্দোলন অনুপস্থিত সমাজে, রাষ্ট্রে? ধন্যবাদ। এই সুযোগে প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে গত 21 বছর ধরে নানা বৈরী সময় এবং নানা ধরনের বৈরিতা কে অতিক্রম করে এরকম একটা টক শো যেটা প্রতিদিন হয়ে থাকে প্রতি রাতে, সেইটা অব্যাহত রাখবার জন্যে এবং মনে হয় সবচেয়ে জনপ্রিয় একটা টক শো এত বছর ধরে চালিয়ে আসছেন। এই জন্য আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তৃতীয় মাত্রার সঙ্গে যারা সংযুক্ত এবং চ্যানেল লাইভ কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই, কারণ এটার মধ্য দিয়ে এইটা একটা সমাজে একটা থিঙ্ক ট্যাঙ্ক যা করে, সমাজের মধ্যে নানান ধরনের বিষয় নিয়ে যেগুলোর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তৃতীয় মাত্রা নিঃসন্দেহে একটা প্ল্যাটফর্ম হিসেবে তর্ক বিতর্কের একটা জায়গায় পরিণত হয়েছে। এটা অনেক বড় সার্ভিস বলে আমি মনে করি একটা দেশের জন্যে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই তার জন্যে। আপনি যে বিষয়গুলো উপস্থাপনা করেছেন যে ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন নামে পরিচিত ছিল 1918 সালে, 2018 সালে, সেটা এক ধরনের জয়যুক্ত হয়েছিল। কিন্তু যখন এই জয়যুক্ততা আমরা দেখি তখনই আমাদের একটা সংশয় হয়েছিল যে এটা ঠিক চাওয়ার চেয়ে পাওয়া বেশি যখন হয়ে যায় রাষ্ট্রের কাছে, কোনো সরকারের কাছে, সেটার চূড়ান্ত সাফল্য নিয়ে এক ধরনের ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি পোষণ করতে হয়। আমরা তখন এটা করেছি। যেমন ধরুন, তখন ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে তাদের তো দুশ্চিন্তা আছে, কর্মজীবনে প্রবেশ করবার পরে কী ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হবে, তার জীবিকার জন্যে দেশ কতটা তাদের নানান দুয়ার খুলে দিবে, এগুলো নিয়ে তো দুশ্চিন্তা থাকা এটা খুবই ন্যায্য এবং গুরুত্বপূর্ণ একটা উদ্বেগের ব্যাপার সেটা ছিল। তখন তারা আন্দোলনটা শুরু করেছিলেন, আপনার মনে পড়ে নিশ্চয়ই, যে কোটা সংস্কার বলতে তারা বুঝিয়েছিলেন যে একটা স্বাধীন বাংলাদেশে সংবিধানের মধ্যে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন যাকে বলে, তাদেরকে এগিয়ে আনবার জন্য বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে, সেটা তারা মেনেই আন্দোলনটা করেছেন। সেই আন্দোলনের মধ্যে প্রসঙ্গক্রমে যারা এটা ঠিক মতন মানেন নাই, তারা মুক্তিযোদ্ধা এবং প্রসঙ্গটা এর মধ্যে আরোপ করেন সেই কোটাটা। তো ধরুন, মুক্তিযুদ্ধের সময় তখন ওই প্রথমবার আন্দোলনের নাতিপুতি ছিল না, সন্তান পর্যন্ত ছিল। তো মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত বাংলাদেশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক ঘটনা, সেইখানে যারা যুদ্ধ করেছেন অস্ত্র নিয়ে কিংবা অস্ত্র ছাড়া,
বাংলাদেশকে তৈরি করেছেন, তাদের প্রতি এই আন্দোলনের কোনো নেতাকর্মীকে বিন্দুমাত্র কটাক্ষ করতে আমি সেদিনও শুনি নাই, আজকেও শুনি নাই। তারা যেটা বলেছিলেন সে একটা হিসাব নিকাশ তারা দিয়েছিলেন। ধরুন আজকের হিসাব যদি আমরা করি, আজকের থেকে 53 বছর আগে মুক্তিযুদ্ধ যখন হয়, তা মুক্তিযুদ্ধের নানা বয়সের মানুষ যোগদান করেছেন, সশস্ত্র লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হয়েছেন। তাদের সাধারণত নিচের দিকে কিশোর মুক্তিযুদ্ধ ছিল 13-14 বছর বয়সের। এটা সবাই 13-14 বছর ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন। সেইখান থেকে যদি আমরা এখন হিসাব করি, তাহলে তো মুক্তিযোদ্ধাদের বয়স যারা জীবিত আছেন, একদম সবচেয়ে কম বয়স যাদের ছিল তাদেরও 64 বছর পার হয়েছে। আমরা যদি ধরে নেই যে আজকের থেকে 30 বছর আগে তারা সংসার পেতেছেন, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের বয়সও 30-32 অতিক্রম করেছে। তাহলে 30-32 বছর পর্যন্ত তো সরকারি চাকরির জন্য কোনো এন্ট্রিতে কোনো সুযোগই থাকে না। তো এটা একটা দিক। ফলে এখন যখন এই আন্দোলন যখন তারা করছেন, সেই আন্দোলনেও আমরা সেটা আক্রান্ত হতে দেখেছি, অনেক ছাত্রছাত্রীদেরকে মার খেতে দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে পড়ে সেই দৃশ্যটা আমি দেখতে পাই, একদিন প্রধানমন্ত্রী বলে দিলেন আমি পুরা কোটাই তুলে দিব। সেটার মধ্যে একটা রাগ ছিল বলে আমার মনে হয়। কিন্তু তারা তো ছাত্রছাত্রীরা তো কোটা সিস্টেম অ্যাবলিশ করতে বলেন নাই, সংস্কারের কথা বলেছেন, যে ন্যায্যভাবে বন্টনের কথা বলেছেন, যে কোন ক্যাটাগরির মানুষেরা কত পাবেন, এবং সংবিধানের আলোকেই তার আন্দোলনটা করেছিলেন। সেই দিন এইভাবে রাগ করে আমার মনে হয়েছিল, অনেকেই বলেছেন, মনে হয়েছে মানে একটা বক্তৃতার টোন, টেনর, এগুলোতে অনেক কিছু থাকে, এই রাগ করাটা ওনার উচিত হয় নাই। যাই হোক, বাস্তবে যেটা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে, সেটা হচ্ছে সরকারি চাকরিতে গ্রেড 1 এবং গ্রেড 2 থেকে কোটা তুলে দেওয়া হয়েছিল, বাকিগুলি কিন্তু গ্রেড 3, গ্রেড 4 এগুলো ছিল। এবারের ছাত্র আন্দোলন কিন্তু একটা নতুন দাবি করছে, সেটা আমি পরে আসছি। কিন্তু নতুন করে উঠল কেন? সাম্প্রতিককালে একটা গ্রুপ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নানানভাবে তারা কোর্টে গেল। সরকারের কাছ থেকে আমরা শুনতে পেলাম, তারা বললেন যে কোর্টে চলে যাওয়ার পরে এটা কোর্টের এখতিয়ার। তো কোর্টের এখতিয়ার হলে আমাদের কিছু করার নাই নির্বাহী বিভাগের। কোর্ট থেকেও শেষ পর্যন্ত একটা কতগুলি অবজারভেশন সহ রায় এলো। পূর্ণাঙ্গ রায়ের মধ্যে আমরা দেখলাম তারা পরিষ্কারভাবে বলেছে যে নির্বাহী বিভাগ ইচ্ছে করলে, একদিকে হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা যেমন আছে, অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া, আর অন্যান্য বিষয়ে কোটার মধ্যে তারা অ্যাডজাস্ট করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। ওটা নির্বাহী বিভাগের উপর তারা দায়ের করেছেন। এখানে তো শেষ হয়ে যেতে পারত, কিন্তু এইটা শেষ না হয়ে যখন এই ছাত্ররা যখন কোনো ঘোষণা পেলেন না সরকারের কাছ থেকে, তখন তারা অব্যাহত রাখলেন। এই সুযোগের মধ্যে সরকারি প্রতিক্রিয়া দেখে আমার মনে হলো যে ঠিক কোর্টের রায়ের বা মাধ্যমে তারা এটা নিষ্পত্তি করতে চান নাই, বরং কোর্টের কাঁধে বন্দুক রেখে নিজেদের রাজনীতিটা করতে চেয়েছেন। কোটার রাজনীতিটা কিভাবে? কারণ এই সরকারের তো অভ্যাস আছে, উদাহরণ আছে। যেমন ধরুন কেয়ারটেকার সরকারের আন্দোলন, এইটা তো একসময় তারাই আন্দোলন করে আদায় করেছিলেন। সেইটা যখন তাদের কাছে মনে হয়েছে আর সুবিধাজনক নয়, তখন তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত আনবার জন্যে তাদের পক্ষে তারা কোর্টের কাঁধে বন্দুক রেখে রায় নিয়ে এসে আপনার সেই প্রথা বাতিল করেছেন। ফলে সরকারের রাজনৈতিক অনেক কিছুই কোর্টকে ব্যবহার করে নিজেদের সুবিধা আদায়ের একটা উদাহরণ একাধিক আমরা দিতে পারবো। কারণ এই কথাটা যখন পরিষ্কার হয়ে গেল যে সরকার এটা সরকারের উপরে নির্ভর করে, তখন তো সরকারের সিদ্ধান্ত আসাই বা আলাপ আলোচনার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনার সাপেক্ষে আপনার নিষ্পত্তি হয়ে যাওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু এর মধ্যে সরকার যখন করছে না, তখন আমরা আরেকটা নতুন উপাদান এর মধ্যে দেখেছি। ছাত্ররা এবার বলছেন যে আন্দোলনটা শুধুমাত্র আমাদের ছাত্র সমাজের নয়, যেটা অনেকেই বলবার চেষ্টা করেছে। তারা বলেছেন যে
পুরো কোটা সিস্টেমে সংস্কার করতে হবে, অর্থাৎ গ্রেড 3 এবং 4, যেখানে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চাকরি করেন, তাদেরকেও এটার আওতায় আনতে হবে সেই কোটা ব্যবস্থা সংস্কারের মধ্যে। কিন্তু সরকার এটা করছেন না। না করে কি দেখা গেল, আওয়ামী লীগের ক্ষমতাশ্রয়ী বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বিষয়টাকে জটিল করতে চেষ্টা করলেন। এটা আওয়ামী লীগের কত লাভ হয়েছে আমি জানি না। আমি অধিকাংশ সময় দেখেছি যে আওয়ামী লীগের এই বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের রাজনীতিকে খুবই নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। গত সোমবারের ঘটনার পরে 24 জন বিশিষ্ট নাগরিক বা বুদ্ধিজীবী তারা একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতি দিয়েছেন আমি আসছি সেটার মধ্যে। প্রশ্নটা হচ্ছে যে যারা বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছেন তারা কি এটা সচেতনভাবে একটা তথ্য হজম করে লুকিয়ে ফেলেছেন, নাকি আসলে তারা জাস্ট প্রোপাগান্ডার শিকার হয়ে বিবৃতি দিয়েছেন? আমি শিওর না। কেন? বিবৃতির মধ্যে বলা হচ্ছে যে ছাত্রদের একটা স্লোগানকে তারা, সংগ্রামরত ছাত্রদেরকে স্লোগানকে তারা নিন্দা জানিয়েছেন। কেন? ছাত্রদেরকে উদ্ধৃত করেছেন এই কথা বলে যে আমরা উদ্ধৃত করেছেন এই বিবৃতি, যেটা আমি দেখলাম, যে স্লোগানটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এইটাই তারা ক্ষুব্ধ হয়েছেন যে রাজাকারী পরিচয়, যেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক একটা পরিচয়। বাংলাদেশের ইতিহাসে রাজাকাররা জামাত ইসলামের নেতৃত্বে, নিজামে ইসলামের নেতৃত্বে একটা ঘাতক ইয়াহিয়া বাহিনী যখন এখানে গণহত্যা করছে মুক্তিকামী মানুষের উপর, তখন এই রাজাকাররা তাদেরকে সহায়তা করেছে। এইরকম একটা পরিচয়ে বুদ্ধিজীবীরা বলছেন নিজেদেরকে পরিচয় দেওয়ার কারণে তারা দুঃখ পেয়েছেন, বেদনাগ্রস্ত হয়েছেন এবং তার নিন্দা করেছেন। কিন্তু এই যে ছাত্রদেরকে যেটা উদ্ধৃত করেছেন, এটা ডিস্টর্টেড, বিকৃত, অর্ধেক। তারা মূলত যেই স্লোগানটা দিয়েছে তারা বরং বেদনার্থ হয়েছে সরকারি দলের এবং নেতৃত্বদের কাছ থেকে, তাদের বুদ্ধিজীবীদের কাছ থেকে। এবং সর্বশেষে যখন প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে, যে এই ছাত্রদের সম্পর্কে অনেকটা উস্কে দেওয়া হয়েছে সেই প্রশ্নের নামে, ওইখানে কেউ প্রশ্ন কখনো করে না, বিবৃতি দেয়, প্রশংসা করে, ঢোল বাজায়, হ্যাঁ। এবং এটা অভ্যস্ত হতে হতে যা দেখুন, যত ন্যায্য, যত জনপ্রিয় প্রধানমন্ত্রী হন না কেন যে কোনো দেশে, তাকে কিছু টাফ কোয়েশ্চেন নিতে হয়, সারা পৃথিবীতে হয়। কিন্তু ওনাকে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো টাফ কোয়েশ্চেন নিতে হয় না, কারণ যারা তার ওইখানে আমন্ত্রিত হন তারা ওই ইনফ্যাক্ট জানি আমরা দেখতে পাই প্রশংসা করবার জন্য, উস্কানি দেবার জন্য, এবং সমাজে তারা যাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ মনে করেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকারকে উস্কানি দেওয়ার জন্য। এরকমই একটা ঘটনা থেকে এক প্রশ্নের জবাবে প্রশ্নটা হলো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই প্রশ্ন তো ছাত্ররা করে নাই। তখন একটা, আপনি জানেন ঘটনাগুলি, তখন প্রধানমন্ত্রী বললেন অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে। এবং এই ছাত্রদেরকে চিত্রিত করা হলো সংগ্রামত, যেন বা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের বিরুদ্ধে তারা সংগ্রামটা করছে। এটা খুব অন্যায়ভাবে চিত্রিত করা হয়েছে। ফলে তারা যে স্লোগানটা দিয়েছে তাদের গায়ে লেগেছে এটা। এবং আরও বলেছে যারা এটা সমর্থন করে, আমি সমর্থন করি তাদের সংগ্রাম, যে তারাও যেন বা রাজাকারের নাতিপুতি। তো আমাদের প্রত্যেকের যে কোনো চিন্তাশীল দেশপ্রেমিক মানুষের এটা গায়ে লাগবে, কারণ একটা ন্যায্য সংগ্রামকে সমর্থন দেওয়াটাই ন্যায়নিষ্ঠতা, দেশপ্রেমিক নাগরিক কর্তব্য। তাদেরকে যদি এরকম একটা বিভৎস কুৎসিত গালি খেতে হয়, এটা আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের পুরনো অভ্যাস। যখনই তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কে কোনো সমালোচনা করা হয়, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়। এটা করতে করতে যে ভীষণভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে, সেটা আমি আসছি। তো এই ছেলেমেয়েরা মনের দুঃখে স্লোগান দিয়েছে, তারাও রাগান্বিত হয়ে স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার।
পরের বক্তব্যটা, পরের অংশটা হচ্ছে বলেছে কে সরকার 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 কোনো কোনো স্লোগান থেকে হয়তো বামপন্থীদের দেখতে হবে স্বৈরাচার স্বৈরাচার, তো এই সরকারকে তো স্বৈরাচারী আবার এটাও ছিল তুমি নও আমি নই, রাজাকার রাজাকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিজেদেরকে তাকে রাজাকার হিসেবে স্লোগান দিয়ে নিজেদেরকে অভিশপ্ত করে নাই কিংবা নিজেদেরকে নিন্দিত করে নাই। তারা বলছে যে আমাদেরকে সরকার রাজাকার বলছে, কারণ আমরা একটা ন্যায্য প্রশ্ন নিয়ে আন্দোলন করছি। এই বুদ্ধিজীবী যারা বিবৃতি দিয়েছেন, আইদার কিছু কিছু নাম তো এর মধ্যে ভদ্রলোক বলেই মনে হলো আমাকে, হ্যাঁ, আমার কাছে আইদার তারা ইনফর্মড হন নাই, খোঁজ রাখেন নাই। এত বড় একটা সামাজিক সংগ্রাম চলছে ছাত্রদের সারা দেশব্যাপী, তারা আক্রান্ত হচ্ছেন, তাদের দাবিটা কি এই সম্পর্কে তারা খবর নেওয়ার মতন, তারা কি বলছেন এইটা পুরো বোঝবার মতন দায় কিংবা দায়িত্ব তারা বোধ করেন না। কেউ একটা ড্রাফট করে দিয়ে দিল, বিবৃতি দিয়ে দিলেন, সেরকম একটা ব্যাপার। অথবা এইটা আমি তাদেরকে একটা বেনিফিট অফ ডাউট দিব। আর এটা জানবার পরেও যদি খণ্ডিত বিকৃত স্লোগানকে ধরে এই তরুণ ছাত্রছাত্রীদের জীবিকার সমস্যার আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্যে, সমাজে তাদেরকে রাজাকার হিসেবে চিত্রিত করবার জন্য করে থাকেন, তাহলে তারা একটা সাংস্কৃতিকভাবে পাপাচার করেছেন। এটা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের, তারা কী কারণে করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করি দাবি ন্যায্য, সমস্ত পর্যায়ে সংস্কার হওয়া দরকার। সেটা মুক্তিযোদ্ধাদের তালিকা তো আপনি এখনও ঠিক করেন নাই। এই তালিকা 53 বছর ধরে চলেছেই। কখনো কখনো এই তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়। এই যে একটা শাসক শ্রেণীর যে কোনো দলই হোক না কেন, একটা দেশে এত বড় ঘটনার যারা প্রাণ দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, হ্যাঁ, যারা গৃহহারা হয়েছেন, এত বড় জীবন দিয়ে যে স্যাক্রিফাইস করেছেন, তাদের একটা সুষ্ঠু তালিকা করতে না পারা, মুখে যে যত লম্বা কথাই বলুন না কেন, তাদের ভালোবাসার প্রতি এক ধরনের অবদানের প্রতি এক ধরনের নির্বিকারত্ব ছাড়া কিছু না। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের যুদ্ধ দুইভাবে হয়েছে। মুক্তিযুদ্ধ একটা বিরাট পর্যায় ধরে এটা গেরিলা যুদ্ধ হয়েছে। অবশ্যই যারা আত্মদান করেছেন তাদের মধ্যে যারা রণাঙ্গনে যুদ্ধ করে অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের স্থান সবার উপরে। কিন্তু একটা গেরিলা যুদ্ধ শেষ পর্যায়ে একটা পরিপূর্ণ কনভেনশনাল যুদ্ধের মধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত একটা গেরিলা যুদ্ধকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষ। কারণ তাদেরকে গেরিলাদেরকে পালিয়ে থাকবার জন্যে, আশ্রয় দেওয়ার জন্য সাধারণ মানুষের সমর্থন লাগে। এই যে কয়েক হাজার রাজাকার ছাড়া এই দেশের প্রায় সবাই, আর 1 কোটি মানুষ যারা এই দেশ থেকে চলে গেছিলেন আশ্রয়ের জন্যে, জীবনের নিরাপত্তাহীনতার কারণে, তাদের অংশটা ছাড়া এই দেশে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, ওষুধ দিয়েছেন। সুতরাং তারাও মুক্তিযোদ্ধা এক ধরনের, একই কাতারের না হতে পারে। ফলে সারা দেশের মানুষই কিছু রাজাকার ছাড়া তারাই মুক্তিযোদ্ধা। তাহলে আপনি কাদেরকে, বা এই সমস্ত বুদ্ধিজীবীরা কিংবা এই যে ক্ষমতাশ্রয়ী সাংবাদিকবৃন্দ, কাদেরকে রাজাকার বলছেন? ইতিহাস বোধ থাকার দরকার আছে। আপনি এই আন্দোলনের পরিণতি কি দেখেন? এইটা আর এই আন্দোলনটা আমি নিজে, এই যে আন্দোলনের কারণে কিছু সাফারিংস হয়েছে মানুষের, যে কোনো আন্দোলনের জন্যই হয়। যেমন রাস্তা ব্লক করে দিলে, যেমন আমার হাঁটু ব্যথা নিয়েও আমি কয়েক কিলোমিটার দূর হেঁটে আমাকে অফিসে যেতে হয়েছে। কিংবা এমনকি যে কোনো আন্দোলনেই রাস্তা ব্লক করে দিলে রোগীদের শুশ্রূষা লাভ, কোনো যাত্রীদের তার বাস, ট্রেন স্টেশনে বা এয়ারপোর্টে যাওয়া ভীষণভাবে বাধাগ্রস্ত হন এবং নানান ধরনের সাফারিংসের মধ্যে পড়েন। তা আমি সেদিন হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতে হাঁটতে অফিসে যাওয়া পর্যন্ত, যে সাংবাদিকরা করেই থাকে, তাদের কান চোখ খোলা থাকে, আমি বুঝতে চেষ্টা করলাম সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী। আমি আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের সময় রাস্তা ব্লক করার সময় এগুলো শুনেছি। তার মধ্যে কেউ সমর্থন করে, কেউ সমর্থন করে না, কেউ গালিগালাজ দেয়। কিন্তু আমি কোনো গালি শুনি নাই। অনেক মানুষকে কষ্ট করে যেতে দেখেছি। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা এইটার মধ্যে আছে। এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে সব বড় আন্দোলনেরই বা বড়
কজের কোনো আন্দোলনেরই সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে অপোজিশনের শিবিরে অর্গানাইজড পলিটিক্যাল পার্টি যারা থাকে তারা কী পরিমাণ সংঘবদ্ধভাবে এগিয়ে আসে। বা সরকারি ভাষ্য হচ্ছে যে জামাত বিএনপির মধ্যে ঢুকে পড়েছে। এটা হচ্ছে সরকার বিশ্বাস করে না, কারণ সরকারের কাছে নানান এজেন্সির রিপোর্ট থাকে। এটা তাদের রেটরিক্যাল রাজনীতি করবার জন্য এই সমস্ত কথামালার রাজনীতি দরকার পড়ে, এই জন্য বলে ওটা ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত না। আমরা তথ্য নিয়ে আমরা কাজ করি, আমাদের চোখ কান খোলা থাকে। আমার রিপোর্টার কলিগরা তাদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কিছু সাধারণভাবে ছাত্রদলের কর্মী আপনার এখানে অংশগ্রহণ করলেও রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের কোনো সক্রিয় তৎপরতা আমরা এখানে লক্ষ্য করিনি। আর জাতীয়তাবাদী দল নিজে কতটা পলিটিক্যাল পার্টি হতে পেরেছে, এত বছরও হয়ে উঠছে, এইটা নিয়েই তো সন্দেহ আছে। আপনি এইখানে একদিক থেকে তারা একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে বলছে, এবং সেই সংগ্রামে এসে মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছি, গুম হতে দেখেছি, আমরা নির্যাতিত হতে দেখেছি। কিন্তু সেই দলের মধ্যে আপনার কোনো নেতা নির্বাচনের কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। এই মুহূর্তে তো জাতীয়তাবাদী দলকে তো ভেতরে ভেতরে অত্যন্ত দুর্বল এবং একটা রক্তাক্ত সংগঠন। কারণ গত মাসে হুট করে আমরা দেখেছি যে দলের শীর্ষ নেতৃত্ব দলের সর্বস্তরের কমিটি বদলাচ্ছেন, কাউকে প্রমোশন দিচ্ছেন, কাউকে ডিমোশন দিচ্ছেন, কাউকে অপসারণ করছেন। নিশ্চয়ই তার সেটা একটা মানদণ্ড আছে। উনি মনে করছেন আন্দোলনের মধ্যে কেউ বেশি সক্রিয় ছিল, কেউ কম সক্রিয় ছিল, কেউ নিষ্ক্রিয় ছিল, এবং তার সংগঠনের সংবিধানের মধ্যেও সেই কথা আছে, তার ক্ষমতা তার আছে। কিন্তু যদি কেউ প্রশ্ন করে কিসের মানদণ্ডে আপনি, বা নিশ্চয়ই উনি একা করেন নাই, তার কিছু বিশ্বস্ত লোকজনের সঙ্গে অনুমান করে পরামর্শ করেছেন, কিসের মানদণ্ডে কোন নেতাকর্মীর কী সাফল্য এবং বৈফল্য বা সক্রিয়তা নিষ্ক্রিয়তা মেপেছেন, এটার উত্তর তার কাছে নাই। নেতা নির্বাচনের প্রধান পথ হচ্ছে এই আপনার পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত কর্মীরাই শুধু জানে, এবং ওই যে তার সংগঠনের জন্যে এবং ওই এলাকাবাসীর মঙ্গলের জন্য কে উপযুক্ত নেতা, সেই ব্যবস্থা যেই পার্টি করে না, সে একটা গণতান্ত্রিক সংগ্রাম করে এই একটা স্বৈরতান্ত্রিক সরকারকে যদি ক্ষমতাচ্যুত করতেও পারে, সে কতটা গণতন্ত্র ডেলিভার করবার জন্য মানসিকভাবে প্রস্তুত, কিংবা সেটা একটা প্রশ্নবিদ্ধ ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু আরও কতগুলো দেখেন, আমরা কিন্তু গতকাল থেকে আরও কতগুলো বিষয়ে গালি খেয়েছি। আমরা যারা সরকারের নানান ব্যাপারে ক্রিটিক, এবং সরকারের ক্রিটিক করা আমার পেশাগত দায়িত্ব এবং আমার মননগত দায়িত্ব। যেমন ধরুন, তিনি বলেছেন ভারত, এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন ভারত এবং চীন সফরের পরে যারা এর সাফল্য নিয়ে সমালোচনা করে তাদের মেন্টাল ইল, আনস্টেবল, অর্থাৎ মানসিক রোগী। আমি সমালোচনা করি, কেন করি পরিষ্কারভাবে বলে রাখা প্রয়োজন। আমি এই প্রশ্নটা আসতাম যে বাংলাদেশ ভারত, মানে চীন এবং ভারতের মধ্যে বাংলাদেশ এতদিন একটা ভারসাম্য রক্ষা করে চলেছিল, এবং এর জন্য প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন অনেকের কাছে বিভিন্ন সময়। কিন্তু আজকে সে কি মনে হচ্ছে, দুটো পরপর সফরের পরে আসলে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? আসছি, আজ আমাদের ক্রিটিকটা একটু বলে নেই যে যতগুলো ভারত সফরের সময় যতগুলো আপনার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে আপনার বাংলাদেশের উপর দিয়ে নতুন করে একটা নতুন ট্রেন লাইন, যেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। এটাকে আমরা করিডোর হিসেবে দেখি। আমাদের তথ্যমন্ত্রী বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন এটা ট্রানজিট কানেক্টিভিটি, এটা ভারতীয় ভাষা। তার কানেক্টিভিটির নামে যতগুলো ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা নিয়েছে, এগুলো বাংলাদেশ কোনো কিছু উপকৃত হয় নাই। যে প্রাক্কলিত যেই লাভ, এমনকি আর্থিক লাভ দেখানো হয়েছিল, সেগুলো লাভ হয় না। এই ব্যাপারে সরকার চুপচাপ থাকে। এগুলোর ভালো করে হিসাব নিকাশ বের করা দরকার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই ভারতের সঙ্গে চীনের কতগুলো সমস্যা আছে। তাদের একত্রে যেমন কাজ করে বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক প্ল্যাটফর্মে অনেক জায়গায়, বাট ভারতের সঙ্গে চীনের কতগুলো বিরোধ, সীমান্ত বিরোধ, অঞ্চল নিয়ে বিরোধ, সাংঘর্ষিক পর্যায়ে গেছে কয়েকবার। এখন ট্রেন লাইনটা বলছে কথার মারপ্যাচে যাই থাক না কেন,
এই ট্রেন লাইনটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে আসাম যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। ট্রানজিটের একটা সংজ্ঞা আছে তো। যেমন ধরুন আপনি যখন প্লেনে করে বা কোথাও যান, আপনি আরেক দেশের একটা এয়ারপোর্টের ট্রানজিট নেন, কিন্তু ওই দেশে আপনি ঢোকেন না। ওই দেশের ওই জায়গাটাকে ব্যবহার করা হয় আরেকটা দেশে পৌঁছানোর জন্যে। তাহলে ট্রানজিট মানে হচ্ছে আন্তর্জাতিক আইনেও যে একটা দেশের মধ্য দিয়ে অন্য একটা দেশের কিছু তৃতীয় কোনো দেশে গেলে মধ্যবর্তী দেশটাকে ট্রানজিট বলে। এই ট্রেন লাইন পরিষ্কারভাবে প্রস্তাবিত ট্রেন লাইন আপনার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে আসামে যাবে। সেইটার একটা আপনার জায়গার নামও আছে। আপনার পশ্চিমবঙ্গের গেদে বলে একটা আলোচনা আছে, আর আসামের ডালগাঁও গিয়ে পৌঁছবে। তারপর এখান থেকে আবার পশ্চিমবঙ্গে যাবে বা অন্যান্য দিকে যাওয়ার একটা পথ আছে। অর্থাৎ ভারত থেকে রওনা হয়ে ভারতেরই পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়ে উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এখানে নানা দ্রব্যাদি একটা গুডস ট্রেন যাবে। ভারতের বিশ্বাসযোগ্যতার আমাদের তথ্য প্রতিমন্ত্রী বলেছেন এখানে কোনো সামরিক সরঞ্জাম যাবে না, রেড গুডস বলে ব্যাখ্যা করেছেন, যাবে না। হয়তো লেখা আছে, আমি ওটা দেখি নাই, আমি ওনার কথা বিশ্বাস করলাম। কিন্তু ওনার কথা বিশ্বাস করলে আমি তো ভারতকে বিশ্বাস করি না। ভারত তো 40 দিনের জন্য 75 সালে এপ্রিল মাসে পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ আপনার অপারেশনাল করেছিল। তারপর তা আজীব কোনো দিনই এটা রক্ষা করে নাই। কিংবা 1974 সালে যখন আপনার ল্যান্ড বাউন্ডারি চুক্তি হলো, তার অধীনে যখন পেরুবাড়িকে ভারতের কাছে দেওয়ার কথা উঠল, বাংলাদেশ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, ইন গুড ফেইথ, সরল বিশ্বাসে বাংলাদেশের কনস্টিটিউশন বদল করে সেই জায়গা দেওয়ার আইনি ন্যায্যতা সৃষ্টি করলো। কিন্তু 41 বছর লেগেছে ভারতের দিক থেকে আমাদের ছিটমহলগুলি বুঝাই দিত 2015 সালে নতুন করে আইন করতে। ভারতীয় প্রতিশ্রুতির এরকম মেলা ক্রাইসিস আমরা দেখতে পাই। ফলে চীনের সঙ্গে যদি কখনো ভারতের সংঘর্ষ বাধে, আর এইখান থেকে এই ট্রেনে যদি গুডসের নামে সে কোনো সামরিক সরঞ্জাম নেয়, বহন করে, এবং চায়না যদি সেটা বুঝতে পারে, তাহলে বাংলাদেশ তাদের স্নায়ুযুদ্ধের একটা অসহায় শিকারে পরিণত হবে। এটা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করে না, তার দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন করতে পারি। আর যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সম্ভাব্য বিপদ নিয়ে, তাদেরকে যদি মেন্টালি আনস্টেবল বলা হয়, তাহলে আমার গায়ে লাগে। এর আগে তিনি বলেছেন, বা সরকার আর অনেক মন্ত্রী বলেছেন, যে বাংলাদেশের উন্নয়ন, আওয়ামী লীগের অধীনে যে উন্নয়ন দেখে না, তাদের চক্ষু বিশারদের কাছে যাওয়া দরকার। আমার নিজের চক্ষু, স্কুলের থেকে হলো আমার চোখের সমস্যা আছে, আমি বহুবার চক্ষু বিশারদের কাছে গেছি। তো সেই অনুযায়ী সবসময় একটা অ্যাডজাস্টমেন্ট করে পাওয়ার দিয়ে দিতে হয়। উনি বলবার পরে আমি গেছিলাম, বলছে আপনার চশমা ঠিক আছে। আওয়ামী লীগ নেতাদের এবং তাদের পক্ষের প্রায় অন্ধ, দলান্ধ বুদ্ধিজীবীরা কি দেখতে পাচ্ছেন না উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে? বিলিয়ন ডলার খরচ হয়েছে যেই সমস্ত প্রজেক্টে, আপনার ওই যে বিদ্যুৎ প্রকল্পগুলিতে, কুইক রেন্টাল প্ল্যান্ট, এগুলোতে 1,05,000 কোটি টাকা এই পর্যন্ত শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হয়েছে। আজকে এইখানে বিদ্যুৎ চলে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে গরমের সময় হাত পাখা সরবরাহ করতে হয়। এবং যেই সরকার একসময় বলেছিল নেপালে বিদ্যুৎ আমরা রফতানি করব, সেই নেপালের সঙ্গে থেকে এখন বিদ্যুৎ কিনবার জন্য নাকি এই ট্রেন যোগাযোগ ব্যবস্থাও কাজে লাগবে। ওইখান দিয়ে তারপর আরও কানেক্টিভিটি কী করে ওখান থেকে বিদ্যুৎ আনতে হবে। যদি নির্লজ্জতা যদি এই সরকারের ভূষণ না হয়, যদি তার বুদ্ধিজীবীরা অন্ধ না হয়ে পড়েন, তাহলে কি সঙ্গে সঙ্গে এটাও বোঝেন না যে $5 বিলিয়ন জন্যে, বিশেষত আমাদের ফরেন এক্সচেঞ্জ যখন তলানির দিকে ঠেকছে, নানান দেশের থেকে ধার দেনা করে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছানোর জন্যে সরকারকে চেষ্টা করতে হচ্ছে, ব্যাঙ্কগুলিতে লিকুইডিটি ক্রাইসিস, ডলার পাচার হয়েছে। এই সরকারের এই কয়েকদিন আগের প্ল্যানিং মিনিস্টারের প্রকাশ্য বক্তৃতা অনুযায়ী বছরে $7 থেকে $8 বিলিয়ন পাচার হয়ে গেছে।
টাকা তো কোথায় সেটাও তো আমরা বুঝতে পারি না। ব্যাঙ্কগুলিতে টাকা নাই কেন? সেগুলিতে মানুষ তাকে বিশ্বাস করে না, হয়তো ঘরে ঘরে রাখে। উন্নয়নকে থুবড়ে পড়ে নাই। সেই রকম একটা পরিস্থিতিতে চীনের কাছে যে $5 বিলিয়ন চাইবে, এটা পত্রপত্রিকায় তো সব সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে কাগজে ছাপা হয়েছে। সেখানে যখন উনি মাত্র কয়েকশো $100 মিলিয়ন সে আশ্বাস পেলেন, সেইটার উপর রাগ হওয়ারই কথা, দুঃখ হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার কথা। অনেকে মনে করেছেন যে সেই হতাশাগ্রস্ততার কারণেই উনি সংক্ষিপ্ত করেছেন সফর, আগে চলে এসেছেন। সেইটার জন্য একজন মন্ত্রী, তারই মন্ত্রী আপনার ব্যাখ্যা দিয়েছিলেন যে না, তার কন্যা অসুস্থ হয়ে গিয়েছিলেন, সে কারণে তিনি পরের দিন সকালবেলা এসে রাতেই ফিরে এসেছেন। সন্তান যদি অসুস্থ হয় নিশ্চয়ই এটা, এবং সব মিটিংগুলি যদি শেষ হয়ে যায়, সেটা তো একজন মা হিসেবে, উনি তো আওয়ামী লীগ প্রধানই শুধু নন, প্রধানমন্ত্রী শুধু নন, মাও তো, উনি তো আসতেই পারেন। কিন্তু তার পরক্ষণেই যখন ধরা পড়ে যে না, তিনি অসুস্থ ছিলেন না, তার কন্যা আরেকটা দেশে বরং তিনি বক্তৃতা দিচ্ছেন তার নিজের কর্মস্থলের দায়িত্ব হিসেবে, তখন তো মানুষ সন্দেহ করবে যে কেন তিনি চলে এলেন। উনি কি রাগ করছেন? চীনের সঙ্গে কি বাংলাদেশ রাগ করবার সামর্থ্য রাখে? কিংবা চীনকেই বা আন্ডার এস্টিমেট করার ফরেন পলিসি, এটা তাকে কে বুদ্ধি দেয়? তার মন্ত্রী একজন কয়েকদিন আগেই বলেছেন, ওই চীন সফরের আগে, যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু, চীন হচ্ছে আমার অর্থনৈতিক বন্ধু, উন্নয়নের অংশীদার। যেখানে ভারত এবং চীনের মধ্যে নিজেদের স্বার্থের সংঘাত আছে, তো সেখানে আমাদের একটা দেশের সঙ্গে আর একটা দেশের রাজনৈতিক বন্ধুত্ব কথাটার অর্থ কী? বন্ধুর অর্থ হইল রাজনৈতিকভাবে আমরা যেমন কম্প্যাটেবল কর্মসূচির নানান ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে, তেমনি বিশ্ব রাজনীতিতে আমার কি পজিশন হবে, রাজনৈতিকভাবে সেটা আমরা একসাথে সিদ্ধান্ত গ্রহণ করব বা পরস্পরের সঙ্গে কনসাল্ট করব। রাজনৈতিক বন্ধু এক দেশের সঙ্গে আরেক দেশের বন্ধুত্ব বলতে সে কথাই বোঝায়। তো চায়নার সঙ্গে ভারতের সংঘাত আছে, আপনি রাজনৈতিক বন্ধুত্ব ভারতের সঙ্গে, তার মানে হচ্ছে ভারতের দ্বারা আপনি প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো চায়না আপনাকে সহযোগিতা করবে কেন? চায়না কিন্তু প্রচুর সহযোগিতা করেছে। যেমন তার এই যে প্রায় অনির্বাচিত সরকারগুলোকে চায়না এগিয়ে আপনার সমর্থন দিয়েছে, ভারতও যেমন দিয়েছে। কিন্তু ভারতের সঙ্গে তার বন্ধুত্ব যেমন আছে, একসাথে কাজের প্ল্যাটফর্ম যেমন আছে, বৈরিতাও তো আছে। তো এই রকম যার ফরেন পলিসি, সেইখানে চাইনিজরা খুব সহজেই এটা মেনে নিবৃত হওয়ার কথা না। তো সেইটাকে সমালোচনা করলে আপনি আমাকে পাগল বলবেন, আর সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা কেমন কথা? কারণ ছাত্র আন্দোলন প্রসঙ্গে যদি ফিরে আসি, যে এইটা সাফল্য হবে কি হবে না, সামাজিকভাবে মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই আপনি লক্ষ্য করুন, সরকার এখন লাঠি সোটার দিয়ে তার ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছে, সেই আবার হেলমেট বাহিনী। এটাকেও খেয়াল রাখতে হবে, এইটার প্রধান দায়িত্বটা কার? এই ছাত্রলীগ সেখানে নামবার আগে, রাতের বেলায় আপনার এই উৎপাত শুরু করবার আগে, হামলা শুরু করবার আগে, আমরা একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে একটা বক্তৃতা শুনেছি, যেটা আপনি উল্লেখ করেছেন, যে আন্দোলনকারীদেরকে বলেছে অধ্যত্ত। একটা ন্যায্য কতগুলি বিষয় নিয়ে, তাদের আশাকাঙ্ক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই ছাত্রছাত্রীরা, দলমত নির্বিশেষে সংগ্রামে আছে, তাদেরকে বলেছেন অধ্যত্ত। এই অধ্যত্বকে মোকাবেলা করার জন্যে বা দমন করবার জন্যে তার ছাত্রলীগই দায়ী। ছাত্রলীগকে তার মানে হচ্ছে একটা গুন্ডা বাহিনীতে পর্যবসিত করেছেন, এবং এটা ওই নির্দেশ দানের পরেই এই ছাত্রলীগের অ্যাটাকের তীব্রতা বেড়েছে। এবং মেয়েদেরকেও, পত্রপত্রিকায় ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন, দেশের মানুষ দেখছে, কীভাবে ছাত্রীদেরকে পিটাচ্ছে, কীভাবে আপনার হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আক্রমণকারীরা পৌঁছে গেছে। এবং এইটার ফলে মানুষের মধ্যে আসলে এই ছাত্রছাত্রীদের দাবির প্রতি যেমন ন্যায্যতা বাড়বে, এবং এটা ঘটনাটা সারা দেশে ঘটছে, ছাত্র আন্দোলনও তেমনি আরও সক্রিয় হয়ে উঠবে, আরও উঁচু মার্গে পৌঁছাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা জয়লাভ করবে কিনা, সেই জয়লাভের জায়গাটা কোথায়? অর্থাৎ সরকার আদালতের রায় অনুযায়ী কোটা সংস্কারের ব্যাপারে পুনর্বিবেচনা করে তারা সকল স্তরে
সরকারি কর্মচারীদের গ্রেডে সংস্কার করার উদ্যোগ এবং ঘোষণা নিয়ে বাস্তবায়ন করে কিনা তার উপর। এর জন্য আমার ধারণা সকল সমাজের আরও অন্যান্য সেকশনের বিবেকবান মানুষদেরকে বা সংগঠিত শক্তিগুলোকে মাঠে নামতে হবে। না মাঠে নামলে হয়তো তারা পিটিয়ে একটা পর্যায় পর্যন্ত কিছুদিনের জন্য আবার এটাকে একটা জায়গায় দমিয়ে রাখতে পারবে। তবে খেয়াল রাখবেন, এর মধ্য দিয়ে যার যে ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করাকে যদি তারা উদ্ধত বলেন, এটা ঠিক বাংলায় শব্দ পুরোপুরি বোঝানো যায় না। ইংরেজিতে উদ্ধত্তেরই দুটো শব্দ আছে, একটা হচ্ছে ওডাসিটি আর একটা হচ্ছে অ্যারোগ্যান্স। ওডাসিটি যে অর্থে উদ্ধত্ত সেটা হচ্ছে খুবই ইতিবাচক শব্দ, বৈপ্লবিক ওডাসিটি, সংগ্রামী ওডাসিটি, সংগ্রামী উদ্ধত্ত। এইটা ছাত্ররা দেখিয়েছে, কারণ দেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল যখন এই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে প্রায় নীরব, তখন তারা কতগুলি ন্যায্য প্রশ্নে তারা আন্দোলন করছে, এটা একটা সংগ্রামী উদ্ধত্ত তারা দেখিয়েছে। আর এই সংগ্রামী উদ্ধত্তকে যারা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, নিন্দা দিয়ে, ভৎসনা দিয়ে, ভয় দিয়ে এবং বিকৃতি দিয়ে দমন করবার জন্য তাদের নিজেদের নিয়ন্ত্রিত ছাত্র সংগঠনকে লিলিয়ে দেয় এবং লিলিয়ে দেওয়ার ঘোষণা দেয়, এটাকে বলে অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্স আর ওডাসিটি এক না। অ্যারোগ্যান্স শেষ পর্যন্ত পরাজিত হয়, আজকে না হলেও কয়েকদিন পরে। আরেকটা প্রসঙ্গ সাম্প্রতিককালে এই প্রসঙ্গগুলোর সঙ্গেই সমান্তরাল আলোচনায়, সেটা হচ্ছে যে দুর্নীতি। আমরা প্রচুর দুর্নীতির খবরাখবর বিভিন্ন মহলের, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেখছি। বেনজির আহমেদ, আজিজ আহমেদ দিয়ে শুরু হয়েছে এবং এটা এখন যথেষ্ট পরিমাণে বিস্তার লাভ করছে। সরকার বলছে যে তারা আসলে সমস্যাটাকে অ্যাড্রেস করছে এবং তারা চাইছে বলেই আসলে এই খবরাখবরগুলো মানুষ জানতে পাচ্ছে। তো চিত্র যেটা দেখা যাচ্ছে, সেই চিত্র সম্পর্কে আপনার নিজের মত কী এবং আপনি কি মনে করেন যে সরকার আসলে যেভাবে এটা অ্যাড্রেস করা দরকার সেটা করছে কিনা এবং সামগ্রিকভাবে অন্যান্য বিষয়? আচ্ছা, প্রধান কথা হচ্ছে বাংলাদেশে যত বড় বড় ধরনের দুর্নীতি হয়েছে তার কোনোটাই, এটা হলো বরাবর, এটা থিওরি, যে বড় বড় প্রজেক্ট থেকে, ব্যাংক থেকে বড় বড় পরিমাণের টাকা চলে যাওয়া, প্রজেক্ট থেকে দুর্নীতি হওয়া, অর্থাৎ 2 টাকা মানে 2000 কোটি টাকার প্রকল্পকে 7000 কোটি টাকায় নিয়ে যাওয়া, এই যে এই ধরনের এগুলি দুর্নীতিপরায়ণ আপনার সমস্ত তৎপরতা, এগুলো শুধু ব্যুরোক্রেটরা করতে পারে না, শুধু পলিটিক্যাল পার্টির করতে পারে না, শুধু ব্যবসায়ীরা করতে পারে না। আপনার ব্যবসায়ীদের দুর্নীতিপরায়ণ অংশ, লোভী আমলা এবং অসৎ রাজনীতিকদের একটা নেক্সাসের ভিত্তিতে ঘটনাগুলি ঘটে। ফলে তার সরকার যে বলছে এখন বা যে অ্যাড্রেস করছে, এই কথা পুরোপুরি অসত্য। কারণ এই দুর্নীতিগুলি হয়েছেই বরং এই নেক্সাসের ভিত্তিতে সরকারের সহযোগিতায়। এক, অ্যাড্রেস করার যে প্রকল্পর কথা তারা বলছে, বাধা দিচ্ছে না সরকার যাদের দুর্নীতিপরায়ণদের, এসএসসি বা অন্যরা যখন ধরছে তাদেরকে অন্তত উপরের দিক থেকে তারা বাধা দিচ্ছে না, এটা দেখা যায়। ভেতরের দিক থেকে কী করছে এটা আমি জানি না, কিন্তু এই ঘটনাগুলি ঘটছে মিডিয়াতে, ঘটনাগুলি আসবার পরে। একটাও সরকার একটা তৎপরতা গ্রহণ করেছে সেই কারণে মিডিয়াতে এসে চমক দুর্নীতির এমন কোনো উদাহরণ নাই। লক্ষ্য করুন দেশের দুর্নীতিটা কোন লেভেলে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, 400 কোটি টাকা। অর্থাৎ তার বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে এই 400 কোটি টাকা কামাইতে তার কয়েক লাখ বছর লাগবে। উনি কয়েক বছরে এটা কামিয়েছেন। তাহলে প্রধানমন্ত্রীর আশেপাশের একজন পিয়ন যদি 400 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করতে পারেন, তাহলে সরকারি দলের এবং সরকারের মন্ত্রী, আমলা, বিশ্বাসভাজন ইত্যাদি প্রধানমন্ত্রীর অফিসকে কেন্দ্র করে যে বিশাল বলয়, সেই বলয়ে যারা বিশ্বাসভাজন তারা কত হাজার হাজার কোটি টাকা আপনার দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে। প্রধানমন্ত্রী বলছেন তো কাউকে ছাড় দিচ্ছেন এবং এই পিয়নকেও যখন জানতে পেরেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, উনি ব্যবস্থা নিয়েছেন, ওনার কার্ড সিজ করেছেন, ওকে,
এটা কোনো ব্যবস্থা না। তার বিরুদ্ধে এসিসি কোনো ইনভেস্টিগেশন এখনও করে নাই। আরেকটা জিনিস আমি খবর নিতে বলেছি আমার সহকর্মীদের, যেমন তার কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে। আমাদের প্রধানমন্ত্রী যখন বিকেলে এই খবরটা বললেন, ব্যাংকের ওই পিয়নের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে ভাষাভাষাভাবে আমি শুনেছি দুপুরবেলায়, খবর প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছি বিকালবেলায়। কোনটা আগে হয়েছে এইটা ইনভেস্টিগেশনের দরকার আছে, আমি আমার কলিগদের বলেছি। অর্থাৎ ওইটাই কি রিভিলিং, না এখানে অন্য কোনো আজকে ওই মিডিয়ায় খবর আসবার প্রাককালে এই কথাটা বলেছেন, সেটা ছোট হতে পারে। আমার কিন্তু দুশ্চিন্তার কারণ একটা আরও দূরপ্রসারী একটা দুশ্চিন্তা আছে। এরকম অনেক মানুষ আমার আপনার চেনা, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিংবা আওয়ামী লীগের পার্টনার, দলীয় পার্টনার যারা সরকারের, তাদের সঙ্গে যুক্ত এমন অনেককে আমরা চিনি, যারা 4-5-10 বছর আগে তারা আমাদের মতনই গরিব ছিল বা আমাদের থেকেও গরিব ছিল। তাদের এখন 400-500 কোটি, 1000 কোটি টাকার মালিক, এবং তাদের অনেকেরই যে প্রধানমন্ত্রী যেমন বলেছেন যে তার কোনো ব্যবসা নাই, তার কোনো ইন্ডাস্ট্রি নাই, তার কিন্তু হাতে অনেক টাকা আছে। এই যে প্রবণতা, এটা কিন্তু যারা জেনুইন ব্যবসায়ী, জেনুইন শিল্পপতি, তারা যে একটা শিল্প কারখানা তৈরি করে বিনিয়োগ করে তারপর 2-3 বছর যাওয়ার পরে 10%, 15% লাভ করার যে সহি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আপনার জাতীয় সম্পদ তৈরি করবার ব্যাপারে নিরুৎসাহিত হওয়ার জন্যে এই যে বিনা পয়সায় কেবলমাত্র রাজনৈতিক সম্পর্ক দিয়ে যে বিনা পুঁজিতে বিত্তবান হওয়ার যে প্রপঞ্চ, যে চিত্র এখানে তৈরি হয়েছে, এটা তো জেনুইন ব্যবসায়ী এবং শিল্পপতিদের আপনার কষ্ট করে অর্জন করবার, সাধনা করে অর্জন করবার বিরুদ্ধে একটা বিরাট ইনসেন্টিভ কিংবা অন্যভাবে একটা ডিসইনসেন্টিভ। এইটার যে দূরপ্রসারী ফলাফল, এটা কিন্তু ভয়াবহ। কেন মানুষ ব্যবসা করতে যাবে কষ্ট করে, যদি রাজনৈতিক পরিচয় আমলাদের সঙ্গে বা আমলার সরকারের সঙ্গে সম্পর্কিত, সরকারকে বিনা ভোটে পাশ করিয়ে আনতে পেরেছে সেই অধিকারে সে যদি বিশাল বিত্ত এবং বৈভবের মালিক হতে পারে, তাহলে ব্যবসায়ী শিল্পপতিরা সময় দেবে কেন, কষ্ট করবে কেন? আর যদি বা করে, এই টাকাগুলি যারা পাচার করে $7 থেকে $8 বিলিয়ন, এবং তারপরে সরকারকে $5 বিলিয়ন জন্য চায়নার কাছে যেতে হয় এবং কয়েকশো মিলিয়ন নিয়ে ফেরত আসতে হয়। আপনি একটু লক্ষ্য করুন তো, এরকম বহু কোম্পানি পাবেন গত 15 বছরে, যাদের অন্যায্যভাবে এক কোম্পানির সুদ মওকুফ করা হয়েছে আপনার 4,500 কোটি টাকা। অথচ চায়নার থেকে এই হাই প্রোফাইল এরকম একটা সফর শেষে ওইখান থেকে ধার পেয়েছেন মাত্র 1,500 কোটি টাকা। কী অবস্থার মধ্যে আছে? এগুলিকে সমালোচনা না করে কোনো বিবেকবান মানুষ থাকতে পারে, কোনো বিবেকবান নাগরিক। আর যে সমস্ত বুদ্ধিজীবীরা অর্ধেক ছাত্রদেরকে অর্ধেক উদ্ধৃত করে নিন্দা জানায়, তাদের পাপের পরিমাণ বুঝতে পারছেন? শেষ পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আপনি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎকে দেখতে পান, বিশেষ করে নিকট ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ না হয় নাই আলোচনা করলাম সময়। দুটো, একটা হচ্ছে রাজনৈতিকভাবে বর্তমান আন্দোলনটাতে সরকার এবং সরকারি দলের সঙ্গে সংযুক্ত থেকে যারা সুবিধাভোগী, তার একটা রাজনীতি এবং ইতিহাসের দিক থেকে বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে। দুটো, একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার যে সার্বজনীন ধারণাটা কি? সার্বজনীন ধারণা হচ্ছে যেই দিন আওয়ামী লীগের 1971 সালে কলকাতা কেন্দ্রিক প্রবাসী সরকার, যেই সরকার মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে, সেই সরকার যখন আহ্বান জানায় বাংলাদেশের মানুষকে
যে আমাদের দেশ আক্রান্ত হয়েছে, তোমার আমার দেশ আক্রান্ত হয়েছে, এখন যুদ্ধ করে এই দেশ হানাদার বাহিনী থেকে মুক্ত করতে হবে। সেই মুক্ত করে যেই দেশ আমরা তৈরি করব সেখানে সাম্য থাকবে। সাম্য কথার মানে ডিক্লারেশনের মধ্যে লম্বা কথা থাকে না, মূল কথা থাকে। সেই সাম্যের অর্থ হচ্ছে রাজনৈতিক সাম্য, আর্থিক সাম্য, সামাজিক সাম্য, নানান ধরনের সাংস্কৃতিক সাম্য এটা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তারা বলছে যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ আইন সবার জন্য সমান হবে এবং সোশ্যাল ইনজাস্টিস থাকবে না। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা নাগরিক হিসেবে তার যে মানবীয় মর্যাদা সেটা প্রতিষ্ঠিত থাকবে। এইটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনা। এইটার পাশাপাশি কিংবা বিপরীতে এই আওয়ামী বুদ্ধিজীবীরা নিজেদের এবং দলীয় স্বার্থে এই মুক্তিযুদ্ধের চেতনার একটা দলীয় বয়ান তৈরি করেছে। সেই বয়ানের মধ্যে আওয়ামী লীগ ছাড়া সবাই অনুপস্থিত। সেই বয়ানের অধীনে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের, তার রাজনীতির, তার রাষ্ট্রের, তার অর্থনীতির গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা দাবি জানায়, কাজ করে, সংগ্রাম করে, তার না হলে যার প্রতিবাদ করে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা। একটা দেশে একটা প্রবল অর্থনৈতিক বৈষম্য তৈরি করা, সমাজে আওয়ামী লীগের জন্যে এক আইন, রাষ্ট্রের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে এসিসি কোনো দুর্নীতির জন্যে নিজের উদ্যোগে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, অন্যদের জন্য নেয়। এবং পুলিশের বিচারও, পুলিশের তৎপরতাও আওয়ামী লীগের জন্য একরকম, অন্যদের জন্য আরেক রকম। এই যে রাষ্ট্রকে বৈষম্যমূলকভাবে ব্যবহার করার যে রাজনীতি, অর্থনীতিতে, সংস্কৃতিতে, এইরকম একটা ব্যবস্থাকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে যদি প্রতিষ্ঠিত করে, যেটা আওয়ামী বুদ্ধিজীবীরা বিরুদ্ধে করে ফেলেছে, এই যে সার্বজনীন মুক্তিযুদ্ধের চেতনা ভার্সাস আওয়ামী লীগ এবং তার বুদ্ধিজীবীদের আরোপিত দলীয় মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং বাংলাদেশের যে ঐতিহাসিক প্রমিসেস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সাম্য, সামাজিক ন্যায় বিচার, এই আন্দোলনকে যারা ক্ষতিগ্রস্ত করছে তারাই কিন্তু বুঝে কিংবা না বুঝে প্রকারান্তরে বাংলাদেশের ইতিহাসের চেতনার বিরুদ্ধে, বাংলাদেশের অগ্রযাত্রার বিরুদ্ধে রাজাকারী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সেটাকে লড়াই করাটা। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমি যেহেতু আলোচনার শুরুতে শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গটা তুলেছিলাম, মনে হয় এই বিষয়টা নিয়ে আপনার একটু মতামত আমি শুনতে চাই, এবং সেই সঙ্গে আপনার ক্লোজিং রিমার্কস। আচ্ছা, ধরুন শিক্ষকরা যে দাবিটা উত্থাপন করেছেন এবং এক প্রকারের সংগ্রামে নিয়োজিত আছেন, এই সংগ্রামও আমি সমর্থন করি। কারণ কি, যে কোনো আইনের বিজ্ঞান এবং দর্শন বলে কতগুলি কথা আছে। যেই সুবিধা আপনি একবার কাউকে দিয়েছেন সেটা যে পরিবর্তন করা যায় না তা নয়, কিন্তু পরিবর্তন করার কোনো অবস্থাতেই ইতিমধ্যে দেওয়ার সুবিধা আপনি কমাইতে পারবেন না, যদি না নিজেদের জন্য কোনো কিছু কমানোর ব্যবস্থা করেন। শিক্ষকরা অ্যাফেক্টেড বোধ করছেন যে তারা রিটায়ার করবার পর যার যেটুকু বেনিফিট তারা পান, এই প্রস্তাবিত যে পেনশন স্কিম সেটা তারা পাবেন না। আচ্ছা, এটা তো দুটো ক্ষতি। একটা হচ্ছে জুরিসপ্রুডেন্সের দিক থেকে, আইনের দর্শনীদের দিক থেকে এটা গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক। কারণ সরকারের টাকা লাগবে, সব জায়গায় কোনো জায়গায় টাকা নেই, সে কারণে সমস্ত জায়গা থেকে আপনার টাকা আহরণের চেষ্টার একটা হিসেবে এই যে পেনশন স্কিম, যে সেইটার সঙ্গে প্রত্যয় স্কিম এইটা যুক্ত, সেটা একটা অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদেরকে বা যে কোনো স্তরের শিক্ষকদেরকে যেই সমাজ সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিতে পারে না, সেই সমাজ আসলে ইতিবাচকভাবে বিকশিত হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনের নেতৃত্বের মধ্যে কিছু অসুবিধা আমি দেখতে পাই। শিক্ষকরা সংগ্রাম করছেন সরকারি একটা প্রকল্পের বিরুদ্ধে, আর সমঝোতায় বসছেন সরকারি দলের সঙ্গে।
প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন শিক্ষকরা আগে সংগ্রাম করে ক্লান্ত হোক, তারপরে আমারটা আমি বলবো। তো শিক্ষকরা কেন দলের সঙ্গে আন্দোলন করছে, সমঝোতা করার মিটিং করছেন? এই দলান্ধতা দিয়ে কোনো সংগ্রাম একটা তার যৌক্তিক তরিতে পৌঁছায় না। আর শিক্ষকদের ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে আসছে এটা তো উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি, প্রজাদের মতন, হ্যাঁ, যে তার আগে ক্লান্ত হোক তারপর আমারটা বলবো। যদি উনি লেজিটিমেট মনে করেন, ন্যায্য মনে করেন অথবা অন্যায্য মনে করবেন, পরিষ্কার করে তাকে বলবেন, আগে তো ক্লান্ত করে নেওয়ার কোনো কিছু নাই। আর সর্বশেষ কথা আমি ছাত্র আন্দোলনটা দিয়ে শেষ করতে চাই। আজকের যে পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করুন, আপনার মনে থাকবার কথা কেন ছাত্রদের অসন্তোষ, তার অনিশ্চয়তা বোধ। ডাক্তার মুদাসের নামে এক ভদ্রলোক ছিলেন, অনেক আগে এক সময় সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবার পর প্রকাশ্যে বলেছিলেন ছাত্রলীগ ছাড়া কারোর সরকারি চাকরি হবে না। আচ্ছা, তারপরে এইচ.টি. ইমাম বলে একজন খুব প্রভাবশালী আমলা ছিলেন, তিনি প্রকাশ্যে বলেছিলেন, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল, যে পিএসসির পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করে আসো, ভাইভায় আমরা দেখব। ভাইভায় কিন্তু 200 নম্বর। এ দুটা প্রতিষ্ঠিত সত্য। এর সঙ্গে এখন যুক্ত করেন, আমরা শুনতে পাচ্ছি যে পিএসসির মধ্য থেকে আপনার প্রশ্নপত্র বছরের পর বছর ধরে ফাঁস হয়, তাহলে এবং সেইটা অনেক দামে কিনবারও যোগ্যতা লাগে। তো পিএসসিতে বাংলাদেশে যে কোনো সরকার যখনই আসে তখন তাদের লোকজনদেরকেই নিয়োগ দেওয়া হয়। তাহলে যেই সমস্ত ছাত্রছাত্রীরা আওয়ামী লীগ করে না, যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনার পিএসসির ফাঁস করা প্রশ্ন কিনতে পারে না অথবা সুযোগ পায় না, যারা প্রিলিমিনারি পাশ করে আবার ভাইবার আওয়ামী লীগের সুবিধা পাবে, এই যে অনিশ্চয়তা তার চাকরির জীবনে, সেইখানে তো উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার কথা ছাত্রছাত্রীদের। এবং এখনকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সবই এলিট ক্লাস থেকে আসে না, উপজেলার পর্যায়ের মধ্যবিত্ত কিংবা জেলা পর্যায়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভালো ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাদের ভবিষ্যৎ যখন আপনি নিরাপত্তাহীন হয়ে করে ফেলবেন, তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের ন্যায্যতায় যখন পুরো সমাজ তার পক্ষে দাঁড়াবে না, তখন কিন্তু এই দেশের ভবিষ্যৎ অত্যন্ত, আপনি বলছেন দেশের ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ অন্ধকার। ফলে সেই অন্ধকার থেকে উত্তরণের জন্য আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনা, আওয়ামী চেতনা নয়, বাস্তবায়নের জন্যে, এইখানকার শিক্ষা সংস্কৃতির ইতিবাচক বিকাশের জন্যে যত ধরনের সংগ্রাম আছে সেই সংগ্রামগুলির প্রতি সহানুভূতিশীল থাকা এবং যতটুকু সম্ভব যার যার প্রফেশন থেকে তাদেরকে সহায়তা দান করা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক দেশপ্রেমিক সবার দায়িত্ব। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির, এবং তার কথা পরে আসলে কোনো কথা থাকে না, যেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার, যে ন্যায় এবং ন্যায্যতার পক্ষে আমাদের থাকতে হবে এবং এই ন্যায় এবং ন্যায্যতার লড়াইটা অব্যাহত রাখতে হবে। আজকের এই পর্বের মধ্যে দিয়ে আমি শুরুতেই বলছিলাম যে তৃতীয় মাত্রা 22 বছরে পা রাখছে। গত 21 বছর ধরে গভীর রাতে কিংবা কাজের সময় যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, এই অনুষ্ঠানে অংশ নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুষ্ঠানের পেছনের কলাকুশলী, চ্যানেল আই কর্তৃপক্ষ যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সহায়তা করেছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা, এবং আমরা আশা করি আপনাদের এই সমর্থন এবং সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা।